বাংলাদেশ কি এমন একটি মেগা প্রকল্পের পথে হাঁটছে যা সফল হলে দেশের অর্থনীতির মানচিত্র বদলে যেতে পারে? এমন একটি পরিকল্পনা যা শুধু নতুন একটি সড়ক বা রেললাইন নির্মাণের কথা বলে না, বরং বাংলাদেশকে দক্ষিণ এশিয়া ও দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে একটি গুরুত্বপূর্ণ সংযোগ কেন্দ্রে পরিণত করার লক্ষ্য দেখায়। আবার একই সঙ্গে প্রশ্ন উঠছে, এত বড় পরিকল্পনা বাস্তবে কতটা সম্ভব? অর্থায়ন, বাস্তবায়ন, প্রশাসনিক দক্ষতা এবং দীর্ঘমেয়াদী ধারাবাহিকতা সব কিছু মিলিয়ে এটি কি সত্যিই বাস্তবে রূপ নেবে নাকি কাগজেই সীমাবদ্ধ থাকবে? আজকের প্রতিবেদনে আমরা আলোচনা করব প্রস্তাবিত টেকনাফ তেতুলিয়া ইকোনমিক করিডোর নিয়ে। কি রয়েছে এই পরিকল্পনায়, কেন এটি এত আলোচনায়, কি সম্ভাবনা তৈরি করতে পারে, আর কোথায় রয়েছে বড় চ্যালেঞ্জ, ও সব কিছুর সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করব। প্রস্তাবিত এই মাস্টার প্ল্যানকে দেশের অন্যতম বড় অবকাঠামোর উন্নয়ন পরিকল্পনা হিসেবে তুলে ধরা হচ্ছে। পরিকল্পনা অনুযায়ী এটি শুধু একটি মহাসড়ক নির্মাণের প্রকল্প নয়, এর সঙ্গে যুক্ত থাকবে উচ্চগতির রেলপথ, আধুনিক শিল্পকলা, লজিস্টিক হাব, বিদ্যুৎ অবকাঠামো এবং আঞ্চলিক বাণিজ্য সহজ করার মতো একাধিক উদ্যোগ। অর্থাৎ এটি একটি সমন্বিত অর্থনৈতিক করিডোর হিসেবে গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। পরিকল্পনায় বলা হয়েছে, প্রকল্পটির সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে প্রায় ৭৯ বিলিয়ন মার্কিন ডলার। একই সঙ্গে দাবি করা হয়েছে, এই প্রকল্পে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি ধাপে ধাপে অর্থায়নের আগ্রহ দেখিয়েছে। তবে এই অর্থায়নের বিভিন্ন ধাপ ও বাস্তবায়ন নিয়ে আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় শেষ পর্যন্ত সবচেয়ে গুরুত্বের বিষয় হয়ে দাঁড়িয়েছে। প্রস্তাবিত করিডোরের দৈর্ঘ্য প্রায় ৯০০ কিলোমিটার। দেশের একেবারে উত্তরে তেতুলিয়া থেকে দক্ষিণে টেকনাফ পর্যন্ত একটি আধুনিক পরিবহন নেটওয়ার্ক গড়ে তোলাই এর মূল লক্ষ্য। পরিকল্পনা অনুযায়ী এই করিডোরে থাকবে সুপার হাইওয়ে, উচ্চগতির বৈদ্যুতিক রেললাইন এবং দ্রুতগতির কার্গো পরিবহন ব্যবস্থা। এই পরিকল্পনায় সবচেয়ে বড় লক্ষ্যগুলোর একটি হলো সময় কমানো। বর্তমানে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে একটি পণ্যবাহী ট্রাক পৌঁছাতে ২ থেকে ৩ দিন পর্যন্ত সময় লেগে যায়, কিন্তু এই পরিকল্পনা বাস্তবায়িত হলে একই পণ্য প্রায় মাত্র ১০ ঘন্টার মধ্যে পৌঁছানো সম্ভব হবে। যদি তা সম্ভব হয় তাহলে শুধু সময় কমবে না, পরিবহন ব্যয়ও উল্লেখযোগ্যভাবে কমবে। এতে ব্যবসা বাণিজ্য আরও প্রতিযোগিতামূলক হওয়ার সুযোগ তৈরি হতে পারে। বিশেষ করে কৃষি পণ্যের ক্ষেত্রে এর প্রভাব বড় হতে পারে। উত্তরাঞ্চলের আম, লিচু, সবজি বা অন্যান্য দ্রুত নষ্ট হওয়া পণ্য অনেক কম সময়ে বন্দর এলাকায় পৌঁছাতে পারলে রপ্তানির সুযোগ বাড়তে পারে, কারণ আন্তর্জাতিক বাজারে দ্রুত সরবরাহ করতে পারলে কৃষি পণ্যের মান ধরে রাখা সহজ হয়। অর্থনীতিবিদরা দীর্ঘদিন ধরে বলে আসছেন, শুধু উৎপাদন বাড়লেই হবে না, দ্রুত এবং কম খরচে পণ্য বাজারে পৌঁছানো ও সমান গুরুত্বপূর্ণ। তাই একটি আধুনিক লজিস্টিক নেটওয়ার্ক গড়ে উঠলে শিল্প ও কৃষি দুই খাতেই এর সুফল পেতে পারে। তবে এখানেই একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, এ ধরনের মেগা প্রকল্পের সাফল্য শুধু অবকাঠামো নির্মাণের উপর নির্ভর করে না। প্রকল্পের জমি অধিগ্রহণ, পরিবেশগত প্রভাব, দীর্ঘমেয়াদী রক্ষণাবেক্ষণ, বিনিয়োগ আকর্ষণ এবং কার্যকর ব্যবস্থাপনা সব কিছুই সমানভাবে গুরুত্বপূর্ণ। বিশ্বের বিভিন্ন দেশে দেখা গেছে অনেক বড় প্রকল্প কাগজে অত্যন্ত আকর্ষণীয় হলেও বাস্তবায়নের সময় অর্থায়ন, সময়সীমা এবং প্রশাসনিক জটিলতার কারণে নানা চ্যালেঞ্জের মুখে পড়েছে। তাই তেতুলিয়া টেকনাফ ইকোনমিক করিডোরের ক্ষেত্রেও সবচেয়ে বড় প্রশ্ন এখন একটাই, ঘোষিত পরিকল্পনাগুলো কতটা বাস্তবায়িত হবে আর কতটা নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করা সম্ভব হবে। আমরা দেখেছি প্রস্তাবিত তেতুলিয়া টেকনাফ ইকোনমিক করিডোরের মূল লক্ষ্য হলো দেশের ভেতরে একটি দ্রুত গতির পরিবহন ও অর্থনৈতিক নেটওয়ার্ক তৈরি করা। তবে এই পরিকল্পনার সবচেয়ে আলোচিত দিকটি শুধু দেশের অভ্যন্তরেই সীমাবদ্ধ নয়, এর সঙ্গে জড়িয়ে আছে পুরো দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার বাণিজ্যিক সংযোগের বিষয়। পরিকল্পনা অনুযায়ী এই করিডোর উত্তরে ভারতের সীমান্ত ঘেঁষা তেতুলিয়া থেকে শুরু হয়ে দক্ষিণে টেকনাফ পর্যন্ত বিস্তৃত হবে। ভবিষ্যতে এটি আঞ্চলিক সড়ক যোগাযোগ ব্যবস্থার সঙ্গে যুক্ত করা গেলে বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান এবং মিয়ানমার হয়ে থাইল্যান্ড, কম্বোডিয়া ও ভিয়েতনামের মতো দেশের বাজারের সঙ্গে আরও সহজ যোগাযোগের সুযোগ তৈরি হতে পারে।
বিশ্লেষকদের মতে যদি এই সংযোগ কার্যকরভাবে গড়ে ওঠে তাহলে বাংলাদেশ শুধু একটি ভোক্তা বাজার হিসেবেই নয় বরং একটি ট্রানজিট ও লজিস্টিক হাব হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। অর্থাৎ এক দেশের পণ্য অন্য দেশে যাওয়ার পথে বাংলাদেশ একটি স্থলসেতু বা ল্যান্ড ব্রিজ হিসেবে ব্যবহৃত হতে পারে। বিশেষ করে এশিয়ান হাইওয়ে নেটওয়ার্কের সঙ্গে কার্যকর সংযোগ তৈরি করা গেলে আঞ্চলিক বাণিজ্যের নতুন সুযোগ সৃষ্টি হতে পারে। এতে পণ্য পরিবহনের সময় কমাবে, ব্যবসার খরচ কমাতে পারে এবং আন্তর্জাতিক সরবরাহ ব্যবস্থায় বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এসব সম্ভাবনা বাস্তবে নির্ভর করবে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বাণিজ্যিক চুক্তি, সীমান্ত অবকাঠামো, কাস্টমস ব্যবস্থার আধুনিকায়ন এবং রাজনৈতিক সহযোগিতার উপর। কারণ শুধু রাস্তা তৈরি করলেই আন্তর্জাতিক বাণিজ্য সহজ হয়ে যায় না, প্রয়োজন সমন্বিত নীতি ও আঞ্চলিক সহযোগিতা। এই করিডোরের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো শিল্পায়নের পরিকল্পনা। পরিকল্পনায় বলা হয়েছে করিডোরের আশেপাশে ধাপে ধাপে নতুন অর্থনৈতিক অঞ্চল বা ইকোনমিক জোন গড়ে তোলা হতে পারে। এর ফলে দেশি বিদেশি বিনিয়োগ আকর্ষণের সুযোগ বাড়বে বলে আশা করা হচ্ছে। সাধারণত উন্নত সড়ক, রেল ও বিদ্যুৎ সুবিধা থাকলে শিল্প প্রতিষ্ঠান স্থাপনে বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ে। একই সঙ্গে করিডোরের পাশে নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প, বিশেষ করে সৌর বিদ্যুৎ উৎপাদনের বিষয়টিও আলোচনায় এসেছে। পরিকল্পনা অনুযায়ী হাইওয়ের বিভিন্ন অংশে সৌর বিদ্যুৎ প্রকল্প স্থাপনের মাধ্যমে উল্লেখযোগ্য পরিমাণ বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। যদি এটি বাস্তবায়িত হয় তাহলে শিল্প কলকারখানাগুলো তুলনামূলকভাবে পরিচ্ছন্ন জ্বালানির সুবিধা পেতে পারে এবং ভবিষ্যতে কার্বন নিঃসরণ কমানোর ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব ফেলতে পারে। কৃষিখাতেও এই করিডোরের মাধ্যমে বড় পরিবর্তনের কথা বলা হচ্ছে। বর্তমানে দেশের অনেকে কৃষক উৎপাদিত পণ্যের ন্যায্য দাম পাচ্ছেন না। এর একটি বড় কারণ হলো সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণের সীমাবদ্ধতা। পরিকল্পনা অনুযায়ী করিডোর সংলগ্ন এলাকায় খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্প গড়ে তোলা হলে কৃষি পণ্যের মূল্য সংযোজন বাড়ানো সম্ভব হতে পারে। উদাহরণ হিসেবে বলা হচ্ছে, আলু শুধু কাঁচা অবস্থায় বিক্রি না করে স্টার্চ, শিল্প কারখানার ব্যবহৃত কাঁচামাল কিংবা অন্যান্য প্রক্রিয়াজাত পণ্যের রূপান্তর করা যেতে পারে। একইভাবে টমেটো থেকে সস, পেস্ট বা পাউডার তৈরি করে রপ্তানির সুযোগও বাড়াতে পারে। এছাড়া পরিকল্পনায় উচ্চ প্রযুক্তি শিল্পের কথাও উল্লেখ করা হয়েছে। বিশেষ করে ইলেকট্রনিক্স ও সেমিকন্ডাক্টর সম্পর্কিত শিল্প স্থাপনের সম্ভাবনার কথা বলা হয়েছে। যদিও এ ধরনের শিল্প গড়ে তুলতে বিপুল বিনিয়োগ, দক্ষ জনবল, উন্নত প্রযুক্তি এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনার প্রয়োজন। তাই বিশেষজ্ঞদের মতে এটি দীর্ঘমেয়াদী লক্ষ্য হিসেবে দেখা বেশি বাস্তবসম্মত। সব মিলিয়ে এই করিডোরকে শুধু একটি যোগাযোগ প্রকল্প হিসেবে নয় বরং কৃষি, শিল্প, জ্বালানি প্রযুক্তি এবং আন্তর্জাতিক বাণিজ্যিক একসঙ্গে যুক্ত করার একটি সমন্বিত অর্থনৈতিক পরিকল্পনা হিসেবে উপস্থাপন করা হচ্ছে। তবে এত বড় পরিকল্পনার সফলতা নির্ভর করবে বাস্তবায়নের গতি, বিনিয়োগের ধারাবাহিকতা এবং সুশাসনের উপর। এই করিডোর দিয়ে সবচেয়ে বড় আশাবাদের জায়গা হলো অর্থনীতি। পরিকল্পনায় বলা হয়েছে প্রকল্পটি পুরোপুরি বাস্তবায়িত হলে দেশের বিভিন্ন অঞ্চলে নতুন শিল্প, উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং আন্তর্জাতিক বাণিজ্যের সুযোগ তৈরি হবে। এর ফলে দেশের অর্থনৈতিক কার্যক্রম উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে। পরিকল্পনার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন উপস্থাপনায় দাবি করা হয়েছে আগামী কয়েক দশকে এই করিডোর ঘিরে অর্থনৈতিক উৎপাদন কয়েক গুণ বাড়তে পারে। একই সঙ্গে লাখ লাখ নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হওয়ার সম্ভাবনার কথাও বলা হচ্ছে। তবে এসব সংখ্যা ভবিষ্যৎ ভিত্তিক পূর্বাভাস ও পরিকল্পনার অংশ। প্রকৃত ফলাফল নির্ভর করে বিনিয়োগ বাস্তবায়নের গতি, বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি এবং সরকারি নীতির ধারাবাহিকতার উপর। অর্থনীতিবিদদের মতে বড় অবকাঠামো প্রকল্পের আসল সফলতা শুধু রাস্তা বা রেললাইন নির্মাণে নয় বরং সেই অবকাঠামোকে কেন্দ্র করে নতুন শিল্প বিনিয়োগ এবং ব্যবসা কতটা গড়ে ওঠে সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। যদি করিডোরের দুই পাশে পরিকল্পনা অনুযায়ী শিল্পাঞ্চল, গুদাম, লজিস্টিক পার্ক এবং রপ্তানিমুখী কারখানা গড়ে ওঠে তাহলে দীর্ঘমেয়াদে এর সুফল দেশের অর্থনীতিতে পড়তে পারে। পরিকল্পনায় আরও বলা হয়েছে এটি একটি স্মার্ট করিডোর হিসেবে গড়ে তোলার লক্ষ্য রয়েছে। অর্থাৎ আধুনিক ডিজিটাল প্রযুক্তি, 5G নেটওয়ার্ক,
আইওটি বা ইন্টারনেট অফ থিংস এবং রিয়েল টাইম কার্গো ট্র্যাকিং ব্যবস্থার মাধ্যমে পণ্য পরিবহন আরও দ্রুত স্বচ্ছ করার চিন্তা রয়েছে। এতে ব্যবসায়ীরা অনলাইনে তাদের পণ্যের অবস্থান জানতে পারবেন এবং সরবরাহ ব্যবস্থাও আরও দক্ষ হতে পারে। তবে প্রতিটি বড় সম্ভাবনার সঙ্গে কিছু বড় চ্যালেঞ্জও থাকে। প্রথম চ্যালেঞ্জ হলো অর্থায়ন। এত বড় একটি প্রকল্পে বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন হবে। আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা, সরকারি অর্থায়ন এবং বেসরকারি বিনিয়োগ সব কিছুর মধ্যে ভারসাম্য বজায় রাখা সহজ হবে না। দ্বিতীয় চ্যালেঞ্জ হলো বাস্তবায়ন। বাংলাদেশের বড় প্রকল্পগুলোর ক্ষেত্রে অতীতে সময় বৃদ্ধি, ব্যয় বৃদ্ধি এবং প্রশাসনিক জটিলতার উদাহরণ রয়েছে। তাই এই প্রকল্পের ক্ষেত্রেও নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করা একটি বড় পরীক্ষা হবে। তৃতীয় বিষয়টি হলো সুশাসন। বিশেষজ্ঞদের মতে প্রকল্পে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং কার্যকর তদারকি নিশ্চিত করা না হলে প্রত্যাশিত সুফল পুরোপুরিভাবে পাওয়া কঠিন হতে পারে। কারণ বড় প্রকল্পে সামান্য অনিয়মও দীর্ঘমেয়াদে বড় আর্থিক ক্ষতির কারণ হতে পারে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো পরিবেশ ও মানুষের জীবন। করিডোর নির্মাণের জন্য কোথাও জমি অধিগ্রহণের প্রয়োজন হলে ক্ষতিগ্রস্ত মানুষের যথাযথ পুনর্বাসন নিশ্চিত করা হবে কিনা সেটিও একটি বড় প্রশ্ন। একই সঙ্গে পরিবেশগত প্রভাব মূল্যায়ন, বন্যাঞ্চল ও জীববৈচিত্র্য রক্ষা এবং টেকসই উন্নয়নের বিষয়গুলো সমান গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। আন্তর্জাতিক অভিজ্ঞতা বলছে একটি অর্থনৈতিক করিডোর তখনই সফল হয় যখন সেখানে শুধু অবকাঠামো নয়, দক্ষ জনবল, আধুনিক শিক্ষা, প্রযুক্তি, বিনিয়োগ বান্ধব পরিবেশ এবং স্থিতিশীল নীতিমালাও একসঙ্গে গড়ে ওঠে। সব মিলিয়ে বলা যায় তেঁতুলিয়া টেকনাফ ইকোনমিক করিডোর এখন একটি উচ্চবিলাসী পরিকল্পনা। এর সমর্থকের মতে এটি বাস্তবায়িত হলে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্য ও যোগাযোগ কেন্দ্রে পরিণত হতে পারে। অন্যদিকে সমালোচকরা মনে করছেন এত বড় লক্ষ্য অর্জনের আগে অর্থায়ন, বাস্তবায়ন সক্ষমতা এবং সুশাসনের বিষয়গুলো স্পষ্ট হওয়া জরুরি। অর্থাৎ এই প্রকল্পকে ঘিরে যেমন বড় সম্ভাবনার কথা বলা হচ্ছে, তেমনি বাস্তবায়ন নিয়ে যথেষ্ট সতর্কতাও প্রয়োজন রয়েছে। শেষ পর্যন্ত একটি বিষয় পরিষ্কার, 21 শতকের অর্থনীতিতে শুধু নতুন রাস্তা নির্মাণই যথেষ্ট নয়, দরকার এমন অবকাঠামো যা শিল্প, কৃষি, প্রযুক্তি, জ্বালানি এবং আন্তর্জাতিক বাণিজ্যকে এক সুতায় গাঁথতে পারে। প্রস্তাবিত তেঁতুলিয়া টেকনাফ ইকোনমিক করিডোরের সেই লক্ষ্য পূরণ করতে পারবে কিনা আর উত্তর মিলবে বাস্তবায়নের অগ্রগতি, নীতিগত ধারাবাহিকতা এবং সময়ের সঙ্গে। আর সেই কারণেই এই প্রকল্প এখন শুধু একটি অবকাঠামো পরিকল্পনা নয়, বরং বাংলাদেশের সম্ভাব্য ভবিষ্যৎ অর্থনৈতিক দিক নির্দেশনা নিয়েও আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে।